আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ শুধু প্রকাশ্যেই আসছে না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছেন আওয়ামী লীগ পন্থীরা। গুনে গুনে 4টি অপরাধের কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি খ্যাত অধ্যাপক কার্জন বলেন, ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায়, এবং ডক্টর ইউনূস ইউএসের সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। তিনি বলেন, আরেকটি মামলা আমি করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে। সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটি দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হলো এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটা হতে দিলেন, সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না, সেটা নিয়ে একটা মামলা করব। 1.5 বছরে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে উল্লেখ করে কার্জন বলেন, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। এই সংক্রান্ত বিবিসির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 133টি অধ্যাদেশের মধ্যে 132টি অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কোনো শিক্ষক যখন এমন হুঁশিয়ারি দেন, তখন বিষয়টি আর কম গুরুত্বপূর্ণ থাকে না। বিশেষ করে বিএনপি সরকারের মধ্যেও ইউনূস সরকার নিয়ে বেশ বিব্রত বোধ খেয়াল করা যাচ্ছে। প্রধান প্রসিকিউটর পদ থেকে বাদ দেওয়া হয়েছে তাজুল ইসলামকে, আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিজের করে নেয়া, কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ইউনূসের নিয়োগকৃত ডক্টর আহসান এইচ মনসুরকে বিদায় করে দেওয়া, সবকিছুই যে একই সূত্রে গাঁথা সেটা পরিষ্কার। এই সুযোগে ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ রাগটা ক্যাশ করে নিতে নতুন উদ্যমে মাঠে নেমেছে যেন আওয়ামী লীগ। প্রশ্ন হলো, সত্যিই কি ডক্টর ইউনূসকে মামলায় ফাঁসানো যাবে, কিংবা ইউনূস কি এমন কিছু করে গেছেন যার ফলে তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে ভরে দেয়া যাবে? দেশকে কেমন শাসন করেছেন আসলে ভদ্রলোক? বিশ্লেষণ কি বলে দেখা যাক। ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন, তখন দেশের মানুষের প্রত্যাশা ছিল পাহাড় সম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একজন নোবেল জয়ীকে ত্রাণকর্তা হিসেবে দেখেছিল সবাই। কিন্তু গত 18 মাসের শাসনকালের ময়না তদন্ত করতে গেলে দেখা যায় চিত্রটা বেশ হতাশাজনক। দেশ পরিচালনার ক্ষেত্রে ইউনূসের নিজের একচ্ছত্র আধিপত্য এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এখন প্রবল। খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, ডক্টর ইউনূস দেশে ফেরার পর বিমানবন্দরে বসেই 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বসে নিজের ইচ্ছে মতো উপদেষ্টাদের খসড়া তালিকায় কাটছাট করেছিলেন। নিজের পছন্দের এনজিও কর্মীদের ঢুকিয়েছিলেন সেই তালিকায় এবং বাদ দিয়েছিলেন অনেককে। শুধু তাই নয়, ইউনূস সরকারের পুরোটা সময় বঙ্গভবনে রাষ্ট্রপতি এক প্রকার অদৃশ্য কারাগারে বন্দী ছিলেন বলেও অভিযোগ রয়েছে। অর্থাৎ শুরু থেকেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়কে পাশ কাটিয়ে নিজের বলয় তৈরি করে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন ডক্টর ইউনূস। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেই মানুষের জীবনের নিরাপত্তাই তারা দিতে পারেননি। বিশ্লেষকদের মতে গত 1.5 বছরে দেশে মবক্রেসি বা উন্মত্ত জনতার শাসন কায়েম হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী স্রেফ মব ভায়োলেন্স বা গণপিটুনিতে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। প্রকাশ্য দিবালোকে মানুষকে পুড়িয়ে মারা, ধর্ম অবমাননার ধোঁয়া তুলে পিটিয়ে হত্যার মতো বিভৎস ঘটনাগুলো ইউনূস সরকারের মানবাধিকারের চরম ব্যর্থতার দলিল হয়ে আছে। ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে উল্টো দেশকে চরমভাবে বিভক্ত করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে ডেভিল হান্ট বা দানব নিধনের নামে তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীকে ঢালাওভাবে জেলে ভরে রাখার মতো ঘটনা ঘটেছে। জামিন পাওয়ার মতো মৌলিক মানবাধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছিল, যা খোদ জাতিসংঘের চোখেও মানবতা বিরোধী অপরাধ। ডক্টর ইউনূসকে বলা হতো গ্লোবাল প্লেয়ার বা আন্তর্জাতিক খেলোয়াড়।
তার বৈশ্বিক ভাবমূর্তির কারণে অনেকেই ভেবেছিলেন আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশ এবার বাজিমাত করবে, কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টো চিত্র। 1.5 বছরে কূটনৈতিক স্থবিরতা চরমে পৌঁছেছে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলেও আমদানি নির্ভরতা ভারতের সঙ্গে কমানো যায়নি, উল্টো কথার বাণে সম্পর্ক আরও বিষিয়ে তোলা হয়েছে। ভিসা জটিলতায় পড়ে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমনকি পশ্চিমা দেশগুলোও বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করে দিয়েছে। সবচেয়ে বড় ব্যর্থতা এসেছে রোহিঙ্গা ইস্যুতে। কথা ছিল রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবেন, কিন্তু উল্টো নতুন করে আরো 1,2 রোহিঙ্গা দেশে ঢুকে পড়েছে। আরাকান আর্মির আগ্রাসন এবং সীমান্তে চরম নিরাপত্তাহীনতা প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূস কতটা প্রভাবহীন ছিলেন। অর্থনৈতিক খাতে কিছুটা শৃঙ্খলা ফেরানোর সাময়িক কৃতিত্ব হয়তো এই সরকার পাবে। রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ব্যাংক খাতে সংস্কারের চেষ্টায় রিজার্ভ $33 বিলিয়ন উন্নীত হয়েছে বলে সরকার দাবি করেছে, কিন্তু মুদ্রার উল্টো পিঠও বড্ড ভয়ঙ্কর। 1.5 বছরে সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 24 লাখ কোটি টাকায়, যার অর্ধেকই বিদেশি ঋণ। দৃশ্যমান কোনো উন্নয়ন না করেই মাত্র 1 বছরে 2.5 লাখ কোটি টাকার ঋণ কেন নেওয়া হলো, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। দেশে বিদেশি বিনিয়োগ তলানিতে এসে ঠেকেছে, বেকারত্ব বেড়েছে জ্যামিতিক হারে, শিল্প কারখানার বেহাল দশা এবং গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। যে বিষয়গুলো ডক্টর ইউনূসকে সবচেয়ে বেশি আইনি ঝুঁকিতে ফেলতে পারে তা হলো দুর্নীতির চাঞ্চল্যকর সব অভিযোগ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েবের বিরুদ্ধে বিটিসিএল এর 5G অপটিক্যাল ফাইবার প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। 65 কোটি টাকার প্রকল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে 326 কোটি টাকার রূপ দেওয়া হয়েছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই দুর্নীতির অনুসন্ধান থামাতে খোদ প্রধান উপদেষ্টার দপ্তরকে ব্যবহার করে দুর্নীতি দমন কমিশনের প্রধানকে তলব করে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে ফয়েজ দেশ ছেড়ে পালিয়েছেন। শুধু তিনি নন, দুর্নীতিতে নাম জড়িয়েছে খোদ প্রভাবশালী উপদেষ্টাদেরও। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট থাকার খবরও গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যা এই সরকারের দুর্নীতির স্বরূপ উন্মোচন করে দেয়। সব মিলিয়ে ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসন আমলকে বিশ্লেষকরা 10-এ মাত্র 3 নম্বর দিচ্ছেন, অর্থাৎ 5 নম্বরও না। যিনি এসেছিলেন দেশের ত্রাতা হয়ে, তিনি বিদায় নিচ্ছেন একরাশ প্রশ্ন আর বিতর্ক সঙ্গী করে। সাংবিধানিক লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিতর্কিত চুক্তিগুলো নিয়ে এখন যে মামলার প্রস্তুতি চলছে তা নিছক রাজনৈতিক বাগাড়ম্বর নয়। বিগত 18 মাসে ঘটে যাওয়া গুম, হত্যা, মব ভায়োলেন্স, সীমাহীন দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতির একটি যৌক্তিক আইনি পরিণতি হিসেবেই দেখছেন অনেকে। আওয়ামী লীগ এবং তাদের সমমনারা এখন সেই পুঞ্জীভূত ক্ষোভকেই আইনি লড়াইয়ের ময়দানে নিয়ে আসতে চাইছেন। ডক্টর ইউনূস সত্যিই এসব মামলায় ফেঁসে যাবেন কিনা, নাকি তার বৈশ্বিক প্রভাব তাকে রক্ষা করবে, তার উত্তর হয়তো সময়ের কাছেই তোলা রইল। তবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি থেকে তিনি এখন দেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এক চরিত্রে পরিণত হলেন কিনা, এমন প্রশ্নই আসছে নানা মহল থেকে। ভোট উপলক্ষে লম্বা ছুটি, মানুষ যাবে ভোট দিতে নিজের এলাকায়, কিন্তু পকেটে নাই নগদ টাকা, করা যাচ্ছে না ক্যাশ আউট, লেনদেন করা যাচ্ছে না ব্যাংকের অ্যাপসগুলো থেকেও। অবস্থা এমন যে অনেকের বাজারটা করতে হচ্ছে ধারের টাকায়। অনলাইন ব্যাংকিংয়ে অভ্যস্ত হয়ে যাওয়া এসব মানুষগুলো পড়েছে চরম মুসিবতে। টাকা থেকেও সেই টাকা কোনো কাজে আসছে না। স্ক্রিনে টাকার অঙ্ক দেখাচ্ছে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে 1 কাপ চাও কিনে খাওয়ার জো নেই। নির্বাচনের ডামাডোলের মাঝে হঠাৎ করে থমকে গেছে দেশের ডিজিটাল লেনদেনের চাকা। বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ভিত্তিক লেনদেন সেবায় ক্যাশ আউট পর্যন্ত করা যাচ্ছে না। ব্যাংক অ্যাপ থেকে টাকা ট্রান্সফার করতে গেলে দেখাচ্ছে সার্ভার আন্ডার মেইনটেনেন্স বা সাময়িক স্থগিত। সাধারণ মানুষের প্রশ্ন, এ কেমন ব্যবস্থা?
উৎসবের নামে এই অবরুদ্ধ দশা কেন? কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন, বলছেন একটা আস্ত ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে লিটারালি প্যারালাইজড করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই সার্জিক্যাল স্ট্রাইক সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিচ্ছে। 8 তারিখ রাত 12টা থেকে টানা 96 ঘন্টার যে ডিজিটাল খাঁচায় মানুষকে ঢোকানো হলো, তার ধাক্কাটা লেগেছে সরাসরি মধ্যবিত্ত আর নিম্নবিত্তের পকেটে। P2P বা ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে 1000 টাকার ক্যাপ বসিয়ে দেওয়া হলো, মানে আপনার নিজের টাকার নিয়ন্ত্রণ আর নিজের নেই। দৈনিক 10,000 টাকার বেশি পাঠানো যাবে না, আর একবারে 1000-এর বেশি না। এই যুগে 1000 টাকায় কয়টা যাতায়াতের টিকিট হয় বা কয় দিনের বাজার হয়, সেই চিন্তাটুকু কি নীতি নির্ধারকদের মাথায় আছে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। পাড়ার MFS দোকানগুলো অর্থাৎ অধিকাংশ এজেন্ট পয়েন্ট বা মোবাইল ফাইন্যান্সের দোকানগুলো ঝাঁপ ফেলে রেখেছে। কেন? কারণ লেনদেন প্রায় বন্ধ। সারাদিন দোকান খুলে রাখার মানে হয় না। ফলে সাধারণ মানুষ যখন হন্যে হয়ে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছে একটু ক্যাশ আউটের আশায়, তখন তারা দেখছে দোকান বন্ধ লেখা বোর্ড ঝুলছে। ডিজিটাল বাংলাদেশের মানুষ এখন পকেটে থাকার সত্ত্বেও আক্ষরিক অর্থেই অসহায় হয়ে পথে পথে ঘুরছে। ভোটের আগে এই মুসিবতে সবচেয়ে বেশি পড়েছে সেই মানুষগুলো যারা নারীর টানে গ্রামে ফিরছে। ভাবুন তো, ঢাকা থেকে বাসে বা লঞ্চে বাড়ি যাচ্ছেন, পথিমধ্যে ক্যাশ টাকা ফুরিয়ে গেল। আপনি চাইলেন আপনার ছোট ভাই বা বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনবেন, কিন্তু উপায় নেই। 1000 টাকার বেশি তো পাঠানোই যাবে না। আর এজেন্ট দোকানগুলো বন্ধ থাকায় সেই টাকাটা ভাঙানোর কোনো পথও নেই। এই 96 ঘন্টা যেন এক ডিজিটাল বনবাস। অনলাইন ব্যাংকিংয়ে অভ্যস্ত তরুণ প্রজন্ম এখন আক্ষরিক অর্থেই পকেট খালি করে ঘুরছে। ধারের টাকায় বাজার করতে হচ্ছে, লজ্জিত হতে হচ্ছে দোকানে গিয়ে। এটা কি জাস্ট একটা ডিসিশন, নাকি ম্যাস লেভেলের মানুষের মোবিলিটি রেস্ট্রিক্ট করার একটা ক্যালকুলেটিভ মুড? এমন খবর আসছে। সরকারের পক্ষ থেকে অবশ্য এই কড়াকড়ির পেছনে শক্ত যুক্তি দাঁড় করানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন বলছে, নির্বাচনের আগে MSF বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ টাকার ওড়াউড়ি এবং অপব্যবহার রুখতেই এই কড়াকড়ি। তাদের ভয়, এক ক্লিকেই কোটি কোটি টাকা ভোটারদের পকেটে ঢুকে যেতে পারে। নাশকতা বা কালো টাকার প্রভাব কমাতে এই ডিজিটাল ব্লকিং অপরিহার্য। নীতি নির্ধারকদের মতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নাগরিকদের এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, অপরাধী ধরতে গিয়ে কি আপনি গোটা দেশবাসীকে এমন মুসিবতে ফেলতে পারেন? ব্যাংকিং খাতের বোদ্ধারা বলছেন, অনলাইন ব্যাংকিং বা MFS ব্যবহার করে ভোট কেনাবেচার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। খুব সহজেই এমন নামহীন সিম বা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে প্রান্তিক ভোটারদের কাছে টাকা পৌঁছে দেওয়া সম্ভব। এটাকে তারা ডিজিটাল ভোট পারচেজ বলছেন। এই ঝুঁকি এড়াতে পৃথিবীর অনেক দেশেই নির্বাচনের ঠিক আগে বড় অঙ্কের লেনদেনে নজরদারি থাকে, কিন্তু পুরো সিস্টেম প্রায় শাটডাউন করে দেওয়ার নজির সমকালীন বিশ্বে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, আপনি যদি প্রযুক্তি ব্যবহার করে টাকা দেয়া বন্ধ করতে চান, তবে আপনাকে প্রযুক্তিতেই আরও উন্নত হতে হবে। এভাবে অ্যানালগ পদ্ধতিতে সব বন্ধ করে দেয়া ডিজিটাল অগ্রযাত্রার সাথে সাংঘর্ষিক। মানুষের ক্ষোভটাও কিন্তু এখানে। সাধারণ মানুষ বলছে, অপরাধী তো কয়েকদিন আগেই তাদের ফান্ড গুছিয়ে নিয়েছে। এই ডিজিটাল কারফিউ জাতাকলে পিষ্ট হচ্ছে কেবল সাধারণ দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী আর মধ্যবিত্তরা। ইন্টারনেটে কেনাকাটা, গ্যাস বিদ্যুতের বিল দেওয়া থেকে শুরু করে মুদির দোকানের লেনদেন সবই এখন অ্যাপ নির্ভর। এই অবস্থায় হুট করে সব বন্ধ করে দেয়া আর এজেন্ট দোকানগুলো আতঙ্কে বন্ধ থাকা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় সরাসরি আঘাত হানছে। রাস্তায় বের হলে উবার পাঠাও মিলছে না, কারণ বাইক আর রাইড শেয়ারিং 10 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ। সব মিলিয়ে জনজীবন এক অদ্ভুত স্থবিরতার মধ্যে পড়ে গেছে। ভোট কেন্দ্রে যাওয়ার কথা না ভেবে মানুষ এখন ভাবছে সন্ধ্যার বাজারটা কিভাবে করবে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের দিকে তাকালে দেখা যায়, নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও জনসেবা বা অর্থনৈতিক কর্মকাণ্ডে
এভাবে সরাসরি আঘাত করা হয় না। পাশের দেশ ভারত কিংবা পশ্চিমা দেশগুলোতে নির্বাচনের আগে ডিজিটাল লেনদেন বন্ধ করার কোনো ইতিহাস নেই বলছে গুগল। সেখানে ডিজিটাল ট্রান্সপারেন্সি বাড়ানো হয় যাতে টাকার উৎস ট্র্যাক করা যায়। আমাদের দেশে উল্টোটা হচ্ছে, সিস্টেম বন্ধ করে দিয়ে অপরাধীদের যেন আরও অন্ধকারের সুযোগ করে দেওয়া হচ্ছে। কারণ ডিজিটাল ট্রেইল থাকলে তো পরে ধরা পড়ার ভয় থাকতো। এখন এনালগ পদ্ধতিতে ক্যাশ টাকা লেনদেন হলে সেটার কোনো প্রমাণই কোথাও থাকবে না। বিশ্লেষকরা বলছেন, সরকার চাইলে এই পরিস্থিতি অন্যভাবে সামলাতে পারত। লেনদেন পুরোপুরি বন্ধ না করে সর্বোচ্চ সীমা কমিয়ে দেওয়া যেত। সন্দেহজনক অ্যাকাউন্টে নজরদারি বাড়ানো যেত। বিশেষ করে ব্যাংকগুলো এই কয়েকদিন 24 ঘন্টা সাইবার মনিটরিং সেল চালু রাখতে পারত। সাধারণ মানুষের ছোটখাটো লেনদেনগুলো সচল রেখে কেবল বড় বড় কর্পোরেট বা সন্দেহজনক ট্রানজ্যাকশন আটকে দেওয়াটাই হতো বুদ্ধিমানের কাজ। কিন্তু ঢালাওভাবে সব বন্ধ করে দিয়ে ভোটারদের এক প্রকার নিরুৎসাহিত করা হয়েছে। যখন একজন ভোটার যাতায়াত বা খাবারের টাকা নিয়ে অনিশ্চয়তায় থাকেন, তখন ভোট দিতে যাওয়ার চেয়ে বাসায় বসে থাকাটাই তার কাছে অগ্রাধিকার পায়। এদিকে ভোট কেন্দ্রের 400 মিটারের মধ্যে মোবাইল ফোন নট অ্যালাউড এমন সিদ্ধান্ত এসেছিল। এই সিদ্ধান্তে ওঠে প্রতিবাদের ঝড়। মানুষ বলা শুরু করে, 21 শতকে দাঁড়িয়ে আপনারা কমিউনিকেশন ব্ল্যাকআউট ইম্পোজ করছেন। মোবাইল এখন লাক্সারিয়াস ম্যাটেরিয়াল না, ইটস আ টুল ফর সেফটি। সেন্টারের আশপাশে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে মানুষ কমিউনিকেট করবে কিভাবে? নাকি সিটিজেন সেফটি আপনাদের কনসার্ন লিস্টেই নেই? যাই হোক, পরে সমালোচনার মুখে সেই হাস্যকর সিদ্ধান্ত কর্তৃপক্ষ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে নিয়ন্ত্রণের মানসিকতা, এটাই মানুষের মনে ঢুকিয়ে দেয় সন্দেহটা। কেউ কেউ বলছেন, নাগরিক সেবা বন্ধ করে ভোট হয় না, ওটা হয় প্রহসন। নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু রাষ্ট্র যে কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে সেই অর্থনীতি আর প্রযুক্তির উপর এমন কুঠারাঘাত দীর্ঘমেয়াদী আস্থার সংকট তৈরি করে। মানুষ যদি মনে করে বিপদের সময় বা জরুরি প্রয়োজনে তাদের জমানো টাকা তারা ব্যাংক বা মোবাইল ওয়ালেট থেকে বের করতে পারবে না, তবে তারা ডিজিটাল ব্যাংকিং থেকে মুখ ফিরিয়ে নেবে। পকেট খালি রেখে মানুষের মন জয় করা যায় না। আদতে এই ডিজিটাল কারফিউ ভোটারদের বুথ পর্যন্ত নিতে নয়, উল্টো বুথ থেকে দূরে সরিয়ে দেওয়ার এক আয়োজন হয়ে দাঁড়াতে পারে শেষ পর্যন্ত।